রাজধানীর 7 ফার্মেসিতে অভিযান, মিলল ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদ উত্তীর্ণ ঔষধ, লাইসেন্স না থাকায় সিলগালা। ঘোষিত হলো যুবলীগের বহু প্রতীক্ষিত কমিটি, 201 সদস্যের মধ্যে অনেক নতুন মুখ, বাদ গেলেন বিতর্কিতরা। বাদ পোড়ানোর দায় একে অন্যের উপর চাপালো প্রধান দুই দল। রাজধানীর 8 থানায় 14 মামলায় গ্রেপ্তার 32, তথ্য ডিএমপির। জড়িতরা অচিরেই চিহ্নিত। এবার বাড়ছে না আয়কর রিটার্নের সময়, 30 নভেম্বরই হচ্ছে শেষ। আয়োজন নেই কর মেলারও, রাজধানীতে মিলছে নিজে কর দেওয়ার সুযোগ। আলোকিত আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উদযাপিত। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। পুনর্গণনাতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাইডেনের, সময় সবকিছু জানাবে বলছে ট্রাম্প। ওয়াশিংটনের রাজপথ উত্তপ্ত হবার সম্ভাবনা। এবং আবারও সংঘর্ষে উত্তপ্ত পাক ভারত নিয়ন্ত্রণ রেখা, দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি মোদির, পাল্টা অভিযোগ এনে প্রতিবাদ পাকিস্তানের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। শনিবার উত্তরায় 7টি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদ উত্তীর্ণ ঔষধ। এ সময় লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসিকে। আরও জানাচ্ছেন মারুফা রহমান। শনিবার উত্তরায় কয়েকটি ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণ আর অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময় 7টি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার এবং হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ। লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসিও। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। বেশ কিছু আনরেজিস্টার্ড মেডিসিন এটা পেয়েছি, ডেট এক্সপায়ারি মেডিসিন আমরা পেয়েছি, এবং কিছু নকল টাইপের ওষুধ এগুলো আমরা পেয়েছি। তো তাদের এগেনস্টে আমরা ড্রাগ আইনে অ্যাকশন নেব, আমরা এক্সপ্লেনেশন কল করব, তারা উত্তর দেবে। উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তার এগেনস্টে আমরা ড্রাগ কোর্টে মামলা করবো। ইনফ্যাক্ট মহাপরিচালক জানান, ফার্মেসির লাইসেন্স বাতিল সহ 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা 10 বছরের কারাদণ্ড হতে পারে অপরাধীদের। আমরা বেশ কয়েকটা ফার্মেসিতে আমরা দেখলাম যে সেখানে ড্রাগ লাইসেন্সই নেই তাদের, এবং কোনো ফার্মাসিস্ট নয়। এভাবে তারা কিন্তু বেশ বড়সড় একটা ওষুধের দোকান তারা চালাচ্ছে। এটা একটা সম্পূর্ণরূপে অবৈধ। এবং আপনারা দেখেছেন যে আপনাদের সামনে আমরা এই দোকানটা, এটার নাম হচ্ছে বাংলাদেশ সার্জিক্যাল ফার্মেসি, এটা কিন্তু আমরা বন্ধ করে দিলাম এবং সিলগালা করে দিলাম। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সম্মেলনের প্রায় 1 বছর পর ঘোষণা হলো যুবলীগের 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। প্রেসিডিয়াম সদস্য থেকে সদস্য পদে এসেছে অনেক নতুন মুখ। বিস্তারিত তৌফিক মাহমুদ বুন্নার রিপোর্টে। দীর্ঘ 7 বছর পর গেল বছরের 23 নভেম্বর অনুষ্ঠিত যুবলীগের 7ম সম্মেলনে সংগঠনের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শাম পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল। আমি সম্পূর্ণ সততার সঙ্গে এই দায়িত্বগুলো পালন করব। অবশেষে প্রায় 1 বছর পরে ঘোষিত হলো যুবলীগের বহুল আলোচিত পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন 16 জন, যুগ্ম সাধারণ সম্পাদক 5 জন, এছাড়া সাংগঠনিক সম্পাদক 9, সহসম্পাদক 37, উপসম্পাদক 21 এবং নির্বাহী সদস্য পদ পেয়েছেন 46 জন। প্রেসিডিয়ামে এসেছেন এফবিসিসি সভাপতি শেখ ফজলে ফাহিম, বিসিবি পরিচালক শেখ সোহেল, এমপিদের মধ্যে নিক্সন চৌধুরী, সেলিম আলতাফ জজ, জুয়েল আরং। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে 5 জনের মধ্যে আছেন শেখ ফজলে নাইম ও সাংগঠনিক সম্পাদক পদে এসেছে সাবেক ছাত্রনেতারা। আইন বিষয়ক সম্পাদকের জায়গা পেয়েছেন ব্যারিস্টার সুমন। নির্বাহী 46 সদস্যের মধ্যে আছেন নাজির রহমান মঞ্জুর ছেলে, অর্থনীতিবিদ আশিকুর রহমান শান্ত। নতুন কমিটিতে বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা। বয়স 55 বছরের বেশি হয় বাদ পড়েছেন 70 জনের বেশি। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ চলছেই। 14 মামলায় 32 জনকে আটকের প্রতিবাদে বিএনপি মহাসচিবের অভিযোগ,
সরকার তাদের এজেন্টদের দিয়ে বাজ পুড়িয়েছে। আর ওবায়দুল কাদের বলছেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ দিতে চাইছে। এ ঘটনায় জড়িতদের পরিচয় মিলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। গত বৃহস্পতিবার রাজধানীর অন্তত ৮টি স্থানে বাসে অগ্নি সংযোগের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে আওয়ামী লীগ ও বিএনপি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এর পরপরই রাজধানী থেকে আটক করা হয় বিএনপির ৩০ জনের বেশি নেতাকর্মীকে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের এজেন্টরাই বাস পুড়িয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। নয়টা বাস পুড়িয়ে দিল। আমরা এই তীব্র ভাষায় এই নাশকতার আমরা নিন্দা করেছি, আমরা কার্যকর করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না। রাজশাহীর বাগমারায় এক দলীয় সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি তার প্রতিশোধ নিচ্ছে বাস পুড়িয়ে। কর্মসূচি নামে জনগণের শান্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে এর সমুচিত জবাব দেবে। কোনো অপশক্তিকে জনজীবন সম্পদের ক্ষতি করতে আমরা দেব না। এদিকে ডিএনপির মুখপাত্র জানিয়েছেন, দাহ্য পদার্থ, ককটেল সহ গ্রেপ্তারকৃত ও জড়িতদের দলীয় পরিচয় মিলেছে। তাদের সহযোগী কারা ছিল এবং তারা কাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে এবং আমরা দলীয় পরিচয় যাই থাকুক না কেন আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি। একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসি ক্যামেরা দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে আমরা অনেকগুলোকে আমরা চিহ্নিত করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্টভাবে তৎপর রয়েছে। আধুনিক সময়ে এই অগ্নিসন্ত্রাস কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাসের রাজ্য। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। কাউন্সিল নিয়ে অস্থিরতা বাড়ছে হেফাজতে ইসলামে। প্রয়াত আমির আল্লামা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছে তার পরিবার। একমত প্রকাশ করে ঢাকা ও চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে কাউন্সিল বন্ধের আহ্বান জানিয়েছেন হেফাজতের একাধিক নেতা। অন্যদিকে কাউন্সিল আয়োজনের পক্ষে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, কয়েকজন নায়েবে আমিরকে আমন্ত্রণ না জানানোর ইস্যু তুলে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা চলছে। শেখ জায়েদকে সঙ্গে নিয়ে বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গেল সেপ্টেম্বরে মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি। এর 2 মাসের মাথায় স্পষ্ট হয়ে উঠল সংগঠনটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অসুস্থ এবং বয়োবৃদ্ধ আল্লামা আহমদ শফিকে অবরুদ্ধ করে কার্যত হত্যা করা হয়েছে বলে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার শ্যালক। দাবি জানান বিচার বিভাগীয় তদন্তের। হযরতের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি পরিবার থেকে একাধিকবার বলা হলেও সরকারের প্রশাসন বা হেফাজতের বর্তমান দায়িত্বশীল কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আহমদ শফির পরিবারের এই দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে এদিন বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। কাউন্সিল আহ্বান একতরফা এবং নিয়মতান্ত্রিক হয়নি বলেও অভিযোগ করা হয়। অবিলম্বে আল্লামা শাহ আহমদ শফির এই শাহাদতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন ও আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির চরম বিরোধী ভান্ডারীদের মাধ্যমে এই মহলটি এখন হেফাজত দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে। যদিও হেফাজতের সাংগঠনিক সম্পাদক বলছেন, কয়েকজন নায়েবে আমিরকে দাওয়াত না দেওয়ার ইস্যু তুলে কাউন্সিল বন্ধে এসব করা হচ্ছে এবং ওনারা দাওয়াত পাওয়ার আগেই তো মিডিয়ার মধ্যে হইতে শুরু করে দিচ্ছেন। এখন ওনারা নিজেরাই তো দাওয়াত না পাওয়ার কারণগুলো নিজেরাই সৃষ্টি করে ফেলছেন। হেফাজতে ইসলামের কাউন্সিল ডাকা হয়েছে বর্তমান মহাসচিব জুনায়েদ বাবুনগরীর নির্দেশে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরে শেষ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজ।
আর মাত্র 4টি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরো সেতু। প্রকল্প পরিচালক বলছেন, ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো শেষ হলেও নির্ধারিত সময় 2021 সালের জুনের মধ্যে প্রকল্প শেষ করা কঠিন হবে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনা ও বন্যার কারণে মাঝখানে 4 মাস অনেকটা স্থবির ছিল পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ, কিন্তু সব বাধা পেরিয়ে আবার গতি ফিরেছে পদ্মা সেতুর কর্মযজ্ঞে। গেল 10 অক্টোবর থেকে 12 নভেম্বর পর্যন্ত সময়ে পদ্মায় বসে গেছে নতুন 6টি স্প্যান। সবশেষ 37তম স্প্যান বসানোর মাধ্যমে মূল সেতুর এখন 5550 মিটার দৃশ্যমান। আর মাত্র 4টি স্প্যান বসানো গেলেই স্বপ্নের পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই সব স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। স্প্যানের কাজও আমাদের গত জুন মাসের মধ্যে শেষ করার কথা ছিল, করোনার জন্য আমরা শেষ করতে পারি নাই। এখন আমাদের পুনর্নির্ধারিত টার্গেট হচ্ছে ডিসেম্বর 2020-এর মধ্যে সবগুলো স্প্যান বসানো। পদ্মা সেতুতে 42টি খুঁটির উপর বসছে 41টি স্প্যান। এর মধ্যে বসে গেছে 37টি, বাকি 4টি স্প্যানের 2টি চলতি মাসে এবং শেষ 2টি বসানোর পরিকল্পনা রয়েছে বিজয়ের মাস ডিসেম্বরে। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 90.50 ভাগ। আগামী বছরের জুনে প্রকল্প শেষের লক্ষ্য থাকলেও করোনা বাস্তবতায় তা সম্ভব হচ্ছে না বলেই জানাচ্ছেন প্রকল্প পরিচালক। কাজের নির্ধারিত সময়সীমা জুন 2021, কিন্তু এর মধ্যে পারা যাবে না, কারণ করোনা এবং বন্যা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আমরা চেষ্টা করছি 2021-এর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য। হয়তো এটা জানুয়ারি ফেব্রুয়ারিও চলে যেতে পারে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর পুরোটায় নির্মিত হচ্ছে স্টিল ও কংক্রিট স্ট্রাকচারে। যে সেতুর ওপরে থাকবে কংক্রিটিং ঢালাইয়ের 4 লেনের মহাসড়ক, আর নিচ দিয়ে যাবে রেল লাইন। করোনার প্রভাবে একই সঙ্গে প্রতিকূল পরিবেশের মধ্যেও থেমে নেই পদ্মা সেতু প্রকল্পের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন 2021 সালের জুনে না হলেও 22 সালের নতুন লক্ষ্যমাত্রার মধ্যেই শেষ হবে প্রকল্পের কাজ। তারপরও তাকিয়ে থাকতে হচ্ছে করোনা পরিস্থিতির উন্নতির উপর। প্লাবন রহমান, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, জাজিরা, শরীয়তপুর। স্বাস্থ্যবিধি মেনেই মন্দিরে মন্দিরে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব কালী পূজা। একই সাথে আলোকসজ্জার মাধ্যমে এদিন উদযাপন করা হয় দীপাবলি। শনিবার সন্ধ্যা থেকেই মন্দিরে মন্দিরে আলোকসজ্জার মাধ্যমে দীপাবলির রাত উদযাপন করেন ভক্তরা। এদিন বাড়িতে বাড়িতেও মোমবাতি প্রজ্বলন করে দীপাবলি পালন করা হয়। পুরাণ মতে সকল অন্যায় অত্যাচার দূর করতেই এদিন মা কালীর মর্তে আগমন ঘটে। আর সকল অন্যায় দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্যই দীপাবলির আলো প্রজ্বলন করা হয় বলে জানান মন্দিরে আসা ভক্তরা। এই যে মহামারী, এই মহামারী থেকে যেন আমরা সবাই মুক্তি হতে পারি, মুক্ত লাভ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা আমাদের এই বছরে। অশুভ জিনিস দূর হয়ে যাতে শুভ হয়, অন্ধকার থেকে যেন আলোর পথে আসতে পারি, এটাই আমাদের কামনা আর কি। সকাল থেকে আমরা উপোস, এখনো পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা উপোস ভাঙবো না। এবছর 10 আউটস্ট্যান্ডিং ইয়ং পারসনস TOYP অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখার জন্য এই পুরস্কারে ভূষিত হন সাফওয়ান সোবহান। শনিবার রাতেও রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করে তরুণ ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেখানে সাফওয়ান সোবহান সহ 10 জন খ্যাতনামা তরুণ নেতৃত্বকে TOYP অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন শেখ তন্ময় MP, ক্রিকেটার আকবর আলী, আন্তর্জাতিক খ্যাতিনামা গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ, এনভয় গ্রুপের পরিচালক তানভীর আহমেদ, জনপ্রিয় গায়ক হৃদয় খান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নবনীতা চৌধুরী, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল কবির। অ্যাওয়ার্ড পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে যেয়ে সাফওয়ান সোবহান বলেন, আমাদের যে সম্মাননা দেওয়া হয়েছে তাতে আমরা দেশ ও জাতিকে আরো বেশি সেবা দিতে উৎসাহ পাব। ইন্সপিরেশনাল টুয়ার্ডস দ্য ইউথ কমিউনিটি অফ বাংলাদেশ, যে আমরা
উই আর এক্সেলিং অ্যান্ড আমাদেরকে যে রেকগনিশনটা দেওয়া হচ্ছে ইট উইল গিভ আস মোর ইন্সপিরেশন টু ডু বেটার ফর আওয়ার নেশন। সকলের যে সব প্রচেষ্টাটা চেষ্টাটার যে ফলটা সেটা আমরা ধরেন কিছুটা খুঁজে পাচ্ছি আজকে। আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের মতন আরও যারা আসবে কিংবা আমাদের দেখে যারা আরও কাজ করতে আগ্রহ হবে তাদের জন্য আরও যেন প্রত্যাশা, আমাদেরকে দেখে যেন প্রত্যাশাটা বাড়ে কিংবা ভালো কাজ করার ইচ্ছা থাকে। সংবাদের সময় হলে একটি বিরতি নেওয়ার সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে যুবক রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও তার পরিবার। এ সময় মামলার সকল আলামত সংগ্রহ করতে পিবিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন নিহতের মা সালমা বেগম। এদিকে আকবরের রিমান্ডের মাধ্যমে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শফি আহমেদের ছবিতে সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন। পুলিশ ফাঁড়িতে নির্যাতনের আগের রাতে নীল শার্ট পরে বেরিয়েছিলেন রায়হান, কিন্তু রায়হানের মরদেহে ছিল লাল শার্ট। এছাড়া লাশ হস্তান্তরের সময় তার মোবাইলটিও ফিরিয়ে দেয়নি পুলিশ। দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রায়হানের মা আলামতগুলো উদ্ধারের দাবি জানান। আমার ঘর থেকে যখন বেরিয়ে যায় তখন তার পরে ছিল নেভি ব্লু গেঞ্জি এবং নেভি ব্লু প্যান্ট, আর মৃত্যুকালে তার পরে ছিল এমন একটা শার্ট, সেটা তার গাও ডাকে নাই, এত ছোট শার্ট এবং লাল কালারের শার্ট। তার মোবাইলও পাই নাই, আমি কোনো কিছু এখনো পাই নাই। রায়হান হত্যা মামলায় গ্রেফতার হওয়া 3 পুলিশ সদস্যের কেউই 164 ধারায় জবানবন্দি দেয়নি। এতে সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে প্রভাব পড়বে না বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবীরা। আমরা এখন সিলেট আইনজীবী সমিতির সিদ্ধান্ত আইনি লড়াইয়ে কোথায় কোন আছে কিনা, কোথায় কোনো ত্রুটি হচ্ছে কিনা সেটা আমরা খবর নেব। এদিকে প্রধান আসামি আকবরের রিমান্ডের মাধ্যমে ঘটনার সাথে জড়িত সকলের গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। রায়হান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আহালিয়া 12 হানসা সহ সিলেটের সচেতন জনতা ইনশাআল্লাহ রাজপথ ছাড়বে না। তবে তদন্তে কোনো অবহেলা থাকলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মানুষ আচরণের পরিবর্তন না করলে শীতে করোনা সংক্রমণ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীতের আবহাওয়ার কারণে করোনা আগের চাইতে বেশি সময় বাতাসে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তাই সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। অন্তর্বিশ্বাসের প্রতিবেদন। ঘাসের ডগার শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসছে। পিঠাপুলি খাওয়ার আনন্দ কিংবা শীত বস্ত্রের কষ্ট নয়, এবারের শীতে রয়েছে আতঙ্কিত হবার খবরও। বিশেষজ্ঞরা বলছেন শীতে বাংলাদেশে বাড়তে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। তারা বলছেন বাতাস শুকনো থাকলে মুখের ড্রপলেট বাতাসে দ্রুত শুকিয়ে যেতে পারে, কিন্তু শিশির বা মেঘলা আবহাওয়ার কারণে ড্রপলেটের মধ্যে থাকা ভাইরাসের আয়ু বেড়ে যেতে পারে। তাই সব মিলিয়ে শীতে বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কাকে উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা। শীতকালে ভাইরাসটা কি বাতাসের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে। হিউমিড একটা কন্ডিশন, মানে বৃষ্টির হিউমিড না, মানে কুয়াশা টুয়াশা এসে সেই জন্য বাতাসটা বেশিক্ষণ এয়ারে ভাসমান অবস্থায় থাকতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মিগুলি কিন্তু এই করোনা ভাইরাসকে হত্যা করে। সুতরাং এই অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। এই শীতকালে খুব বেশি মেঘলা থাকবে, সেসব অঞ্চলে বা সেসব জেলাতে কিন্তু করোনা সংক্রমণ বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে শীতে করোনা মহামারী আরও মারাত্মক রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। বিশ্বের বেশ কিছু দেশে এরই মধ্যে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউও এসেছে। বিশেষজ্ঞরা বলছেন মানুষের আচরণগত কারণেও শীতে সংক্রমণ বাড়তে পারে। শীতকালে কিন্তু মানুষের এমনি রোগ বাড়ে, যেমন কমন কোল্ড বা সর্দি কাশি, ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি ইনফেকশন, টনসিলাইটিস, নিউমোনিয়া। সেই হিসেবে করোনা তো একটা ভাইরাস, এই ভাইরাসও শীতকালীন সংক্রমণের ঝুঁকি তো বাড়তেই পারে। ঘরের বাইরে হলে অবশ্যই মাস্ক পরবেন। এই মাস্ক পরলে 80% সংক্রমণ ঠেকানো সম্ভব। আর দ্বিতীয় হলো হাত ধোয়ার চর্চাটা চালু রাখবেন, আর বাইরে গেলে শারীরিক দূরত্বটা সবাই মেনটেন করবেন।
অনেক দেশেই করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন এমনকি কারফিউ পর্যন্ত দেওয়া হয়েছে। বাংলাদেশে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 1.25 লাখ ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,000। তাই সব মিলিয়ে বাংলাদেশের মানুষকে শীতে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে দেশে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,173 জনে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,795টি। এর মধ্যে নতুন শনাক্ত 1,531। এ পর্যন্ত মোট শনাক্ত 4,30,496। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,462 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,47,849 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় করোনায় রোগী শনাক্তের হার 12.98%, আর এখন পর্যন্ত শনাক্তের হার 17.03%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.80%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। একদিনের সর্বোচ্চ সংক্রমণে আবারও নতুন রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,83,000-এর বেশি মানুষ। তবে এমন অবস্থাতেও দেশজুড়ে লকডাউন দিতে নারাজ মার্কিন প্রশাসন। তবে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন আগামী এপ্রিল নাগাদ সবার কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে যাবে। সারা বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,37,00,000, আর মোট প্রাণহানি হয়েছে 13,09,000-এর বেশি মানুষের। এদিকে সংক্রমণ আরও বাড়তে থাকায় রেড জোনের আরও বাড়িয়েছে ইতালি সরকার। বরিশালের বাকেরগঞ্জে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক শিশুর উপর অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা দায়ের করলে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। রাহাত খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে 9 বছরের শিশু জুই নীলগঞ্জে তার মামার বাড়ির উঠোনে খেলছিল। এ সময় মাত্র 2,500 টাকার একটি মোবাইল ফোন চুরির অভিযোগে প্রতিবেশী প্রভাবশালী কবি চৌকিদারের ছেলে সাইল ও তার সহযোগীরা শিশুটিকে তুলে নিয়ে একটি বাথরুমের ভেতরে আটকে রাখে। সেখানে শিশুটির হাত পা বেঁধে তাকে নির্মমভাবে পেটায় তারা। এক পর্যায়ে তার মুখমণ্ডলে গামছা বেঁধে নাকে মুখে পানি ঢেলে জোরপূর্বক মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। অসুস্থ অবস্থায় শিশুটিকে ওই দিনই বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরদিন শুক্রবার সন্ধ্যায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মুখের ভিতরে গামছা পেঁচাইয়া আমার নিয়া এবং বাথরুমের ভিতরে আটকাইয়া এরপর আমার মারছে। আমার বুকটুক ছিঁড়ে যায়। এরপরে আমি কই, এরপরে ওরা যে স্বীকার করে যে তুমি মোবাইলে চুকাও, কিন্তু স্যার আমি নেই মোবাইল। মেয়েরা যেভাবে অত্যাচার করছে আমি এই শাস্তি চাই স্যার। আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নেই। এই ঘটনায় শিশুটির বাবা বশির হাওলাদার মামলা করলে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে 5 জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের শাস্তি দাবি করেন নির্যাতিতা শিশু ও তার স্বজনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিসিক শিল্পনগরী ও 2টি বৃহৎ বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় নেই কোনো নো ফায়ার সার্ভিস স্টেশন বা অগ্নি নির্বাপনের ব্যবস্থা। এতে প্রায় ঘটছে অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। তাই জরুরিভাবে নো ফায়ার স্টেশন স্থাপনের দাবি বিসিক শিল্পনগরীর ব্যবসায়ীদের। পিরোজপুর থেকে ইমন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত পিরোজপুর জেলার স্বরূপকাঠি, নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দর এলাকা। সেই সঙ্গে রয়েছে 1961 সালের পুরনো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী। আগুনের হাত থেকে এসব স্থাপনা রক্ষার্থে নেই কোনো নো ফায়ার সার্ভিস স্টেশন বা অগ্নি নির্বাপনের ব্যবস্থা। সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে যে কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে
পূর্বপাড় থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পার হয়ে ঘটনাস্থলে পৌঁছতে সব পুড়ে ছাই হয়ে যায়। অতি সম্প্রতি অগ্নিকাণ্ডে কৌরিখাড়া বিসিক শিল্পনগরীর শারমিন রোপ ফ্যাক্টরি সম্পূর্ণ পুড়ে যায়। 14 অক্টোবর রাত 10টায় শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায় এবং আগুনে আমাদের সমস্ত ফ্যাক্টরিটি পুরো ভস্মীভূত হয়ে যায়। প্রায় আগুন লাগে বিসিকে, তা আমাদের এখানে একটা নৌ ফায়ার স্টেশন দরকার। ব্যবসায়ী নেতারা বলছেন, গত 1 বছরের মধ্যে বিসিক শিল্পনগরীতে 6 থেকে 7টি ছোট বড় অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। নৌ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হলে এ ক্ষতিটা কমে আসবে এবং সরকারও ভালো রাজস্ব পাবে। বিগত 1 বছরে 4 থেকে 5 বার আগুন লেগে এখানে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়। যদি একটি নৌ ফায়ার স্টেশন স্থাপন করা হয় তাহলে এই ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি। সামাজিক আন্দোলনের নেতারা বলছেন, ইন্দুরহাট ও মিয়ারহাটের বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন স্থাপনা রক্ষার্থে নৌ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি। ইন্দুরহাটে নৌ ফায়ার স্টেশন না হলে আমরা এই যে আগুন লাগার যে ক্ষতি, ওই সময় তাৎক্ষণিকভাবে আসলে আমরা কিছু করতে পারি না। আগুনের হাত থেকে বন্দর সহ বিভিন্ন স্থাপনা রক্ষায় নদীর পশ্চিম পাড়ে দ্রুত ফায়ার সার্ভিস বা নৌ ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হবে, এমনটাই প্রত্যাশা পিরোজপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করমেলা না হলেও থেমে নেই কর আদায়। প্রায় প্রতিটি কর অঞ্চলে চলছে মিনি মেলার আয়োজন। নভেম্বরে শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। মেলার মতোই কোনো হয়রানি ছাড়া এক জায়গায় সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজস্ব কর্মকর্তারা। করোনা পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে নিরাপদ দূরত্ব। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। 2010 সাল থেকে শুরু হয় কর মেলা। টানা 10 বছর ধরে আয়োজিত মেলা করদাতাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ করদাতাদের ভিড় দেখা যায় একই ছাদের নিচে সব সেবা নিতে। গেল বছর রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে কর মেলা। মহামারী করোনা অবশ্য বাদ ছেড়েছে এবারের মেলা আয়োজনে। তবে তাতে কি, সাধারণ করদাতাদের কথা মাথায় রেখে কর অঞ্চলগুলো ঠিকই প্রস্তুতি নিয়েছে মেলার মতো করে। রাজধানীর সেগুনবাগিচায় দেখা গেল কয়েকটি কর অঞ্চলের অধীনে এমন সুসজ্জিত মিনি মেলার আয়োজন। কর দিতে আসা লোকের উপস্থিতি কম হলেও নেই হয়রানির অভিযোগ। এখানে এসে ইটিং করতে পারতেছে, সাথে পাশে থেকে তথ্য নিতে পারতেছে যে কোনো ধরনের কিভাবে দিতে হবে। 5টা বুথ করা হয়েছে যাতে লাইনটা মানে স্বাস্থ্যবিধি মেনে সবাই যাতে রিটার্নটা সাবমিট করতে পারে। এটা আরো 1 সপ্তাহ আগে যদি করতো এবং একটু প্রচার মিডিয়াতে ভিড় এড়াইতে করোনাকালীন সময়ে এখানে বুথ করার কারণে খুবই ভালোভাবে রিটার্নগুলো দাখিল করতে পারতেছি। নভেম্বরের 30 তারিখেই শেষ হচ্ছে রিটার্ন জমার সময়সীমা। এই সময়ে অন্য বছরের মতোই কর আদায়ের প্রত্যাশা করছেন কর কমিশনাররা। মিনি মেলায় করদাতাদের ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান এই কমিশনার। সংস্থাগুলোকে আমরা যোগাযোগ করছি যাতে তারা একজন না এসে একজন অনেকগুলো রিটার্ন নিয়ে এসে দিয়ে গেলে তাহলেও কিন্তু একটা এই ভিড়টা এড়াতে পারে। গত বছর এই সময়ে 5ই নভেম্বর পর্যন্ত আমরা প্রায় রিটার্ন পেয়েছিলাম 3300-র কিছু উপরে। এবার সেটা 5700-র মতো আমরা রিটার্ন পেয়ে গেছি। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব বলছে চলতি বছরের প্রথম 4 মাসে মোট কর আদায় হয়েছে 66,555 কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 87,001 কোটি টাকা। করোনার সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কমলেও গেল বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে 1.14%। নভেম্বর মাস মানেই কিন্তু একটি ব্যস্ত মাস এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের জন্য। করদাতারাও কিন্তু এই মাসে ভিড় জমান কর অঞ্চলগুলোতে। অন্যান্য বছর এই সময়ে মেলা হলেও এবার হচ্ছে কিছুটা ভিন্ন ফ্লেভারে, অনেকটা মিনি মেলার আয়োজনে। তবে তারপরও করোনার সময়ে মাস শেষে আদায় অন্য বছরের চেয়ে ভালো হবে এমন প্রত্যাশাই এনবিআর কর্মকর্তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটি বিরতি নেওয়ার সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সব কার্যক্রম 15 থেকে 19 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। সম্প্রতি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত 5 জন করোনায় আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। এই সময়ে সোনালী ব্যাংকের
দূতাবাস শাখার কার্যক্রমও বন্ধ থাকবে। করোনায় পাসপোর্ট ও ভিসা উইংয়ের জন্য 4 জন এবং সোনালী ব্যাংকের প্রতিনিধি আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বিবেচনায় পাসপোর্ট সেবা পুনরায় চালু হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে দূতাবাস। অ্যারিজোনার পর জর্জিয়াতেও জয় পেয়েছেন জো বাইডেন। এর মধ্য দিয়ে 306টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক বিরাট জয় পেলেন এই ডেমোক্রেট নেতা। আর 50টি অঙ্গরাজ্যের ভোট গণনার পর ট্রাম্পের ঝুলিতে পড়েছে 232টি ইলেকটোরাল ভোট। এই ঘটনায় পরাজয় মানবেন না বলে গো ধরে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখেও শোনা যাচ্ছে নরম সুর। এদিকে দেরিতে হলেও জো বাইডেন ও কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে চীন। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। অবশেষে পরাজয় মানতেই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মামলা অভিযোগ সহ নিজের জয় নিশ্চিত করার সব সমীকরণই ভেস্তে গেছে তার। কারণ শেষ ভরসা অ্যারিজোনা ও জর্জিয়াতেও জো বাইডেনের কাছে পরাস্ত হয়েছেন তিনি। 1992 সালের পর প্রথম জর্জিয়াতে ডেমোক্রেটদের কাছে ধরাশায়ী হল রিপাবলিকানরা। 2 অঙ্গরাজ্যের 27টি ইলেকটোরাল ভোট জিতে ডেমোক্রেট বাইডেন রিপাবলিকান ট্রাম্পের বিপক্ষে এক বিশাল জয় পেয়েছেন। যদিও গেল শনিবারই ম্যাজিক ফিগার 270টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। আর নর্থ ক্যারোলাইনার 15টি ইলেকটোরাল ভোট জিতে ট্রাম্প পেয়েছেন মোট 232টি ভোট। এর মধ্য দিয়ে 2016-র মতো 2020-এ এসেও একই ইলেকটোরাল ভোট নিয়ে জয় পরাজয় নির্ধারিত হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। তবে সে সময় ট্রাম্প পেয়েছিলেন 306টি এবং পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 232টি ইলেকটোরাল ভোট। এই ঘটনায় হোয়াইট হাউসে নিজেকে আরও 4 বছর ধরে রাখার সব রাস্তা বন্ধ হয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের। তাই তো ওই দিনই এক সংবাদ সম্মেলনে পরাজয় মেনে নেয়ার খানিকটা আভাস দিলেন তিনি। এখনো লকডাউন দেওয়ার কথা ভাবছি না আমি, তবে পরবর্তীতে প্রশাসন এসে কি করে সেটা তাদের বিষয়, আর আমি প্রেসিডেন্ট থাকবো কিনা তা সময় বলে দিবে। এদিকে অবশেষে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত 46তম প্রেসিডেন্টকে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান অভিনন্দন জানানোর 24 ঘন্টা না পেরোতেই শুক্রবার শি জিনপিং সরকার অভিনন্দন জানিয়েছে জো বাইডেন ও কামালা হ্যারিসকে। আসমাতুলি, নিউজ 24। এদিকে পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পকে সাহস যোগাতে ওয়াশিংটনের রাস্তায় নামছে তার ভক্ত সমর্থকরা। 3 নভেম্বরের নির্বাচনে পরাজয় স্বীকার না করে ভোট কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ে নামেন ট্রাম্প। এরই জেরে প্রিয় নেতাকে সমর্থন দিতে একই অভিযোগে শনিবার রাস্তায় নেমে বিক্ষোভের পরিকল্পনা করছেন তারই সমর্থকরা। ট্রাম্প এরই মধ্যে এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে টুইটও করেছেন। এদিকে বামপন্থী কয়েকটি গ্রুপ ট্রাম্পের সমর্থকদের এই র্যালির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দেওয়ার পরিকল্পনাও করছে। আবারও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা। উভয় দেশের সংঘর্ষে 19 জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তবে ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে এই হামলার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। জম্মু কাশ্মীরের উড়ি সীমান্তে শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের পর শনিবার সকালে রাজস্থানের পাকিস্তান সীমান্তে সেনাদের সাথে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় পাকিস্তানকে দিলেন কড়া ইঙ্গিত। সীমা পর রহকর সীমান্তে যদি আমাদের কেউ পরীক্ষা করার জন্য আঘাত করে থাকে তার উপযুক্ত জবাব আমরা দেব। ও দেশ মে এক বিশ্বাস কা বাতাবরণ বানাতা হ্যায়। পাকিস্তানের হামলার সমালোচনা করেন রাহুল গান্ধীও। এক টুইট বার্তায় তিনি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই পাকিস্তানের আসল চেহারা প্রকাশ পায়। এদিকে হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে পাকিস্তান। তাদের দাবি, বিনা কারণে হামলা চালিয়েছে ভারত। এই ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিককে ডেকে এই হামলার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। উড়ি সীমান্তে শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত 19 জনের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে 8 পাকিস্তানি সৈন্য, 5 ভারতীয় সেনা, 6 জন সাধারণ নাগরিক রয়েছে বলে জানা গেছে। মাসুদ রানা, নিউজ 24। এবারে খেলার খবর।
অনুষ্ঠিত হল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সাধারণ সভা। 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত ক্লাবের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি সভা পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন ক্লাব কর্মকর্তারা। আগামী 14 দিনের মধ্যে নতুন করে নির্বাচন কমিটি গঠন করার পাশাপাশি কমিটি গঠনের 1 মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এছাড়াও ক্লাবের বর্তমান কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক বৃন্দ ও স্থায়ী সদস্যরা। সভা শেষে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের অধীনে একটি ক্রিকেট ক্লাব চালু করার ঘোষণা দেন ক্লাবটির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। আমরা যেন এলাকায় শেষ করব সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। রাজধানীর 7 ফার্মেসিতে অভিযান, মিলল ক্যান্সার, হৃদরোগের মতো জটিল রোগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ, লাইসেন্স না থাকায় সিলগালা। ঘোষিত হল যুবলীগের বহু প্রতীক্ষিত কমিটি, 201 সদস্যের মধ্যে অনেক নতুন মুখ, বাদ গেলেন বিতর্কিতরা। বাস পোড়ানোর দায় একে অন্যের ওপর চাপালো 2 প্রধান দল, রাজধানীর 8 থানায় 14 মামলায় গ্রেপ্তার 32, তথ্য ডিএমপির, জড়িতরা অচিরেই চিহ্নিত। এবার বাড়ছে না আয়কর রিটার্নের সময়, 30 নভেম্বরই হচ্ছে শেষ, আয়োজন নেই কর মেলারও, রাজধানীতে মিলছে নিজে কর দেওয়ার সুযোগ। আলোকিত আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উদযাপিত, স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। পুনর্গণনাতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাইডেনের, সময় সবকিছু জানাবে বলছে ট্রাম্প। ওয়াশিংটনের রাজপথ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। এবং আবারও সংঘর্ষে উত্তপ্ত পাক ভারত নিয়ন্ত্রণ রেখা, দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি মোদির, পাল্টা অভিযোগ এনে প্রতিবাদ পাকিস্তান। এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন নিউজ 24, সাথে থাকায় ধন্যবাদ সবাই।